আমরা জানব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের একটা অংশ কোষ। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যার মাধ্যমে একটা জীবদেহ তৈরি হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইটের প্রয়োজন হয়, ইটটাকে বাড়ির সাংগঠনিক একক বলা যেতে পারে, ঠিক তেমনভাবেই কোষকে বলা যেতে পারে একটা দেহের বা জীবদেহের সাংগঠনিক একক। কোষ কাকে বলে না, কোষ হলো প্রভেদক ভেদ্য আবরণ বেষ্টিত। আমরা দুটো জায়গাতেই আবরণ দেখতে পাচ্ছি বাইরের দিকে, প্রভেদক ভেদ্য আবরণ বেষ্টিত, প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত এবং কার্যগত যে একক তাকেই আমরা কোষ বলে থাকি। অর্থাৎ একটা কোষ, তার বাইরে একটা প্রভেদক ভেদ্য আবরণ থাকবে, ভেতরে প্রোটোপ্লাজম থাকবে, স্বপ্রজননশীল হবে অর্থাৎ নিজে থেকে নিজের কপি তৈরি করতে পারবে এবং এর মাধ্যমে জীবদেহ গঠিত হবে। সেই যে গঠন তাকেই আমরা বলছি কোষ। সর্বপ্রথম এই কোষ আবিষ্কার করেন 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক, যিনি তার নিজের তৈরি একটা অণুবীক্ষণ যন্ত্রে কর্কের যে ঢাকনা, সেই কর্কের ঢাকনার মধ্যে প্রথম কোষ আবিষ্কার করেন বা কোষ পর্যবেক্ষণ করেন। তবে সেই কোষগুলো ছিল মৃত কোষ। পরবর্তী সময়ে 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিওয়েনহফ তিনি প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এবং তারপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা এই কোষ নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং এই পর্যন্ত অর্থাৎ 1674 খ্রিস্টাব্দে বা তারও পরে পর্যন্ত কোষের এই বিশদ যে ব্যাখ্যা বা এই যে ডিটেলসে যে গঠন, এই গঠন কিন্তু তখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। কারণ এই সময় যে অণুবীক্ষণ যন্ত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল খুবই নিম্নমানের, তার যে ম্যাগনিফিকেশনের যে ক্ষমতা বা বিবর্ধনের ক্ষমতা অনেক কম ছিল, ফলে কোষের মধ্যেকার এই যে বিভিন্ন জিনিসপত্র এগুলো সেখানে কিন্তু দেখা যেত না। পরবর্তী সময়ে 1932 সালে নল ও রুস্কা বলে দুই বিজ্ঞানী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন 1932 সালে। সেই পর্যন্ত কিন্তু কোষের এই ডিটেলস গঠন কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল না। 1932-এ যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, তারপরেই আমাদের কাছে কোষের এই যে ভিতরের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আরো বিশদে জানতে শুরু করলাম। এখানে আমরা দুটো কোষের ছবি দেখতে পাচ্ছি, দুদিকে দুটো কোষের ছবি আঁকা রয়েছে। এদিকের কোষটাকে আমরা বলছি প্রোক্যারিওটিক কোষ, এদিকের কোষটাকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ কিভাবে তৈরি হয় বা কি থাকে এদের মধ্যে, এবারে আমরা এই ডিটেলসটা জেনে নেব। প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম বাইরের দিকে যে আবরণটা রয়েছে তাকে আমরা বলছি ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরের দিকে যে নীল রঙের আবরণটা রয়েছে, বাইরের দিকে কালোটা ক্যাপসুল, তার ভেতরে যে নীল রঙের যে অংশটা এটাকে আমরা বলছি কোষ প্রাচীর। তার ভেতরে লাল রঙের আবার একটা আবরণ রয়েছে যেটাকে আমরা বলছি কোষ পর্দা। তাহলে প্রোক্যারিওটিক কোষের বাইরে কিন্তু তিন ধরনের আবরণ থাকে, একদম বাইরে ক্যাপসুল, মাঝখানে কোষ প্রাচীর, একদম ভেতরে কোষ পর্দা। কোষ পর্দার ভেতরের যে এই যে ফাঁকা অংশটা, এই পুরো ফাঁকা অংশটাকে কিন্তু আমরা ভেতরে কিছু জিনিসপত্র থাকছে এবং এই যে পদার্থটার মধ্যেই জিনিসপত্রগুলো থাকে সেই পদার্থটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এটা একটা তরল জাতীয় পদার্থ যেটা এর মধ্যে থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। একদম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নিউক্লিওয়েড। আমরা ডিএনএ পড়ে এসেছি, এই নিউক্লিওয়েড কিন্তু ডিএনএ দ্বারা গঠিত, অর্থাৎ ডিএনএর একটা
প্যাঁচানো তন্তু। এছাড়াও আরেকটা এক্সট্রা ডিএনএ কোনো কোনো প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই এক্সট্রা ডিএনএটা এরকম গোলাকৃতি হয় এবং তাকে বলা হয় প্লাজমিড। এছাড়া আমরা কোষের মধ্যে আর কি দেখতে পাচ্ছি? কালো রঙের যে গোল গোলগুলো আমি করেছি এগুলো হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমটা কি ধরনের রাইবোজোম? না 70S প্রকৃতির রাইবোজোম। 70S হলো রাইবোজোমের একটা একক বলা যেতে পারে। এই এসটাকে বলা হয় ভেদবার্গ ধ্রুবক এবং এই রাইবোজোমের যে আণবিক ওজন, সেই আণবিক ওজন অনুযায়ী এটাকে বলা হচ্ছে 70S প্রকৃতির রাইবোজোম। রাইবোজোম ছাড়াও এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ইনক্লুশন, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে আরো কিছু পদার্থ থাকে যেগুলোকে আমরা বলছি ইনক্লুশন। তাহলে এটাকে আমরা বলছি সাইটোপ্লাজমিক ইনক্লুশন। আমি শুধু ইনক্লুশন লিখেছি জায়গা বাঁচানোর জন্য। ইনক্লুশন জিনিসটা কি? না এই কোষের মধ্যে কিছু বৃহৎ অণু বর্তমান থাকে, যেমন যেমন প্রোটিন, গ্লাইকোজেন অর্থাৎ শর্করা, বিভিন্ন ধরনের লিপিড বা বিভিন্ন ধরনের পিগমেন্ট বা যেটাকে আমরা বলি কোনো ধরনের রঙিন পদার্থ। এই ধরনের জিনিসগুলো এই ইনক্লুশন হিসাবে কোষের মধ্যে সঞ্চিত থাকতে পারে। এছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে আরো বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ এর মধ্যে দ্রবীভূত অবস্থাতে থাকে। এই কোষের বাইরে কিছু সরু সরু চুলের মতন জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি পিলি। যেহেতু আমি এখানে দুটোকে একসঙ্গে দেখিয়েছি তাই বহু বচনে আমি পিলি লিখেছি। এটাকে যদি একটার কথা বলা হয় তাহলে তাকে বলা হবে পিলাস। অনেক জায়গায় এই পিলি বা পিলাসকে ফিমব্রি বা ফিমব্রা হিসাবে উল্লেখ করতে দেখা যায়। এই পিলি বা পিলাস বা ফিমব্রি এগুলো তৈরি হয় পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে। এদের কাজ কি? না এরা মূলত ব্যাকটেরিয়া বা এই জাতীয় যে প্রোক্যারিওটিক কোষগুলো যখন কনজুগেশন পদ্ধতিতে তাদের জনন সম্পন্ন করে তখন এই পিলা বা পিলাস বা পিলিগুলো দুটো প্রোক্যারিওটিক কোষকে এক জায়গায় যুক্ত হতে সাহায্য করে। এছাড়া আমরা আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছি নিচের দিকে বেশ বড় হয়ে রয়েছে, এটাকে আমরা বলছি ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলাটা কি করে? না এটা এখানে আমি একটা দেখিয়েছি, এখানে এক গোছাকারে থাকতে পারে অথবা দুদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে আবার এদিক থেকেও ফ্ল্যাজেলা থাকতে পারে। ফ্ল্যাজেলাগুলোর কাজ কি? না এই ফ্ল্যাজেলার কাজ হলো এই কোষটাকে বা এদের যে গমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেই পদ্ধতিতে সাহায্য করে। এবারে আমরা চলে আসব প্রোক্যারিওটিক কোষের গঠনে। প্রোক্যারিওটিক কোষ সাধারণত ইউক্যারিওটিক কোষের গঠনে। ইউক্যারিওটিক কোষ সাধারণত দু ধরনের হতে পারে, এক প্রাণী কোষ, দুই উদ্ভিদ কোষ। আমরা এখানে যে গঠনটা দেখছি এটা একটা প্রাণী কোষের গঠন। এখানে আমরা যেটা দেখব কি কি রয়েছে সেটা একদম বাইরের যে কালো লম্বা রঙের যে দাগটা রয়েছে এটাকে আমরা বলছি কোষ পর্দা বা কোষের যে আবরণ। এখানে তিনটে ছিল, এখানে কিন্তু এক ধরনের আবরণ আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র কোষ পর্দা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো নিউক্লিয়াস। আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াস বলে লেখা রয়েছে। এই যে দাগ দিয়ে ঘেরা যে জায়গাটা এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা দুটো পর্দা দ্বারা ঘেরা থাকে। এর মধ্যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, যে পর্দা দিয়ে ঘেরা আছে এটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা। এর মধ্যে এখানে যে জালের মতন অংশটা দেখছি এটাকে আমরা বলছি নিউক্লিয় জালক বা নিউক্লিয় জালিকা। এটা কি দিয়ে তৈরি হয়? না এটা ডিএনএ দিয়ে তৈরি হয়। এটা ডিএনএ দিয়ে তৈরি হয়। এখানে আমরা দেখেছিলাম একটা জালক মতন ছিল, এটাও ডিএনএ দিয়ে তৈরি, কিন্তু এটাকে আমরা বলেছিলাম নিউক্লিওয়েড। কিন্তু এখানে সেই জায়গায় আমরা দেখছি নিউক্লিয় জালিকাটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এই নিউক্লিয় জালিকা এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা গাঢ় রঙের গোলাকার অংশ যেটাকে আমরা বলছি নিউক্লিওলাস, আর এর ভিতরে আরেকটা তরল পদার্থ থাকে যাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। তাহলে একটা নিউক্লিয়াসের আমরা চারটে অংশ দেখতে পাচ্ছি। নিউক্লিয় পর্দা, বাইরের দিকের পর্দাটা, ভেতরে জালের মতন অংশটা নিউক্লিয় জালক, এই গোলাকার অংশটা নিউক্লিওলাস এবং এর ভিতরে একটা তরল পদার্থ আছে সেটা নিউক্লিওপ্লাজম। এগুলো আমরা আরো ডিটেলসে পরে জানবো। নিউক্লিয়াসের গা থেকে দুদিকে দুটো জিনিস তৈরি হতে দেখা যাচ্ছে। একদিকে বলা আছে RER
আরেকটা দিককে বলা হচ্ছে SER। কি পার্থক্য একটু বোঝার দেখার চেষ্টা করলে তোমরা দেখতে পাবে। RER এর উপরে কিছু গোল গোল জিনিস বসে আছে, SER এর উপরে কিন্তু কোনো গোল গোল জিনিস বসে নেই। RER কে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর SER কে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা অমসৃণ, এটা মসৃণ। কেন এটা অমসৃণ? তার কারণ এর উপরে রাইবোজোম বসে থাকে। রাইবোজোম বসে থাকে বলে একে দূর থেকে দানাদার বা অমসৃণ বলে মনে হয়। এর উপরে রাইবোজোম থাকে না, তাই একে মসৃণ বলে মনে হয়। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দুরকম দেখতে পাবো। এরপরে আমরা চলে আসি গলগি বস্তুতে। এখানটায় দেখতে পাচ্ছি কিছু লাল রং দিয়ে আঁকা থলির মতন কিছু জিনিস, এটাকে আমরা বলছি গলগি বস্তু। আর কি দেখতে পাচ্ছি? এখানে সেন্ট্রিওল দেখতে পাচ্ছি। দুটো এরকম রডের মতন স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে, যার বাইরে দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি আমি। এটাকে আমরা এক একটাকে বলছি সেন্ট্রিওল, আর দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে বলা হয় সেন্ট্রোজোম। দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে বলা হয় সেন্ট্রোজোম। আচ্ছা, এবারে আমরা আর কি দেখব? এইখানটায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে লাল রঙের দুটো করে পর্দা দিয়ে ঘেরা রয়েছে, অনেকগুলো এখানে আমি এঁকেছি। এই লাল রঙের যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলছি লাইসোজোম। লাইসোজোম। আচ্ছা, এরপরে এইখানটায় এই যে দুটো গঠন এখানে দেখা যাচ্ছে, এই দুটো গঠনকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। এর বাইরেও পর্দা রয়েছে, এর বাইরেও পর্দা রয়েছে, এর বাইরেও পর্দা আছে, এর বাইরেও পর্দা আছে। অর্থাৎ এখানে আমি যে কটা বললাম সেন্ট্রিওলটাকে বাদ দিলে বাদবাকি যেগুলো বললাম SER, RER, গলগি বস্তু, নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্রতিটার বাইরেই কিন্তু আমরা পর্দা দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার বাইরেও পর্দা আছে। আচ্ছা, এইবারে আমরা চলে আসব রাইবোজোম। এইখানে যে রাইবোজোমটা আর এই যে রাইবোজোম, দুটো কিন্তু আলাদা। এখানে যে রাইবোজোম আমরা পেয়েছিলাম সেটা 70S বা 70S প্রকৃতির। এখানে যে রাইবোজোমটা আমরা পাচ্ছি সেটা 80S প্রকৃতির বা 80S প্রকৃতির। এই জিনিসটা কিন্তু এখানে ছিল না, এখানে 70S ছিল। তো এই 70S আর 80S জিনিসটা কি আমি আরো একবার বলে দিচ্ছি। S হচ্ছে ভেদবাদ ধ্রুবক। এই 70 আর 80 যে ব্যাপারটা, এটা হচ্ছে এই রাইবোজোম গুলোর আণবিক ওজন কতটা বা মলিকুলার ওয়েট কতটা, তার উপরে নির্ভর করে 70, 80 এই সংখ্যাগুলো নির্ধারিত হয়। মলিকুলার ওয়েট যার যত বেশি হবে তার সংখ্যা তত বেশি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 80S, অর্থাৎ এই রাইবোজোম গুলোর আণবিক ওজন বেশি, অর্থাৎ এদের আকার বড়। এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে রাইবোজোমের আণবিক ওজন কম, দেখতে পাচ্ছি আমরা 70 এবং 70S, সেই জন্যই এটার নাম্বারিং করা হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? সাইটোস্কেলিটন। এখানে আমরা কিছু সুতোর মতন জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি সাইটোস্কেলিটন বা সাইটোপ্লাজমীয় কঙ্কাল। এই সাইটোপ্লাজমীয় কঙ্কাল কি দিয়ে তৈরি হয়? না, এটা সাধারণত প্রোটিন তন্তু দিয়ে তৈরি হয়। কি সেই প্রোটিন তন্তু? না, এই প্রোটিন তন্তুগুলো হলো মাইক্রোটিউবিউলস, এছাড়া হতে পারে অ্যাক্টিন, মায়োসিন। এই জিনিসগুলো সাধারণত দিয়ে, এখানে আমি অনুনালিকা সেই জন্য কথাটা লিখেও দিয়েছি, অর্থাৎ মাইক্রোটিউবিউলস বা অনুনালিকা দিয়ে এই সাইটোস্কেলিটন গুলো তৈরি হতে পারে। এছাড়া আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, এই জাতীয় কিছু প্রোটিন তন্তু দিয়ে এই সাইটোস্কেলিটনটা তৈরি হয়। সাইটোস্কেলিটনটা কি করে? না, আমাদের দেহের মধ্যে যেরকম একটা কঙ্কাল রয়েছে যেটা আমাদের দেহকে দাঁড় করিয়ে রাখতে বা সোজা করে ধরে রাখতে সাহায্য করে, ঠিক একইভাবে এই কোষের মধ্যেও এই ধরনের এই সাইটোস্কেলিটন বা কঙ্কাল বা সাইটোপ্লাজমীয় কঙ্কাল থাকে, যেটা কোষের আকৃতিকে বজায় রাখতে সাহায্য করে। যেহেতু এর বাইরে এরকম কোনো ক্যাপসুল বা কোষ প্রাচীর নেই যা তার কোষকে শক্ত করে ধরে রাখতে পারে, সেই জন্য এই জাতীয় কোষের মধ্যে এখানে কিন্তু শুধুমাত্র কোষ পর্দা রয়েছে, বাইরে শক্ত করার জন্য কোনো ক্যাপসুল বা কোষ প্রাচীর নেই। ফলে কোষের আকারকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য এই সাইটোস্কেলিটন বা সাইটোপ্লাজমীয় কঙ্কাল ভীষণভাবে প্রয়োজনীয়। তাহলে এই গেল আমাদের ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষের গঠন। এইখানে একটা জিনিস বলার, যে এটাকে আমি বলছি এটা প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষে কি থাকবে আর প্রাণী কোষে কি থাকে না, কি নেই এখানে? এটা যদি একটা উদ্ভিদ কোষ আমি আঁকতাম, তাহলে আমি অবশ্যই এর বাইরে দিয়ে কোষ প্রাচীর আঁকতাম। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বা তথ্য মনে রাখার চেষ্টা করো তোমরা, যে উদ্ভিদ কোষ যদি হতো তাহলে কোষ পর্দার বাইরে থেকে
আরেকটা পর্দা থাকতো যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। কিন্তু ক্যাপসুল থাকবে না। ক্যাপসুল শুধুমাত্র থাকবে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। ইউক্যারিওটিক কোষে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ক্যাপসুল থাকবে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে থাকবে কোষ প্রাচীর, তার ভেতরে থাকবে কোষ পর্দা। প্রাণী কোষের ক্ষেত্রে শুধু থাকবে কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরো একটা জিনিস আমরা এখানে এক্সট্রা পেতাম, সেটা হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ যে ক্লোরোফিল থাকে উদ্ভিদের দেহে, আমরা জানি উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেই ক্লোরোফিল জমা থাকে কিন্তু প্লাস্টিডের মধ্যে। প্লাস্টিড তিন রকমের হতে পারে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। এগুলো আমরা পরে আরো ডিটেলসে জেনে নেব। আপাতত শুধু এটুকু জেনে নেব যে উদ্ভিদ কোষ যদি এটা হতো তাহলে তার মধ্যে কিন্তু প্লাস্টিড থাকতো। এখানে কিন্তু প্লাস্টিড নেই। আর কি থাকতো না? দুটো জিনিস থাকতো না। এটা যদি উদ্ভিদ কোষ হতো তাহলে লাইসোজোম থাকতো না, কারণ উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। আর এই সেন্ট্রিওল থাকতো না, অর্থাৎ সেন্ট্রোজোম, দুটো সেন্ট্রিওল মিলে যে সেন্ট্রোজোম তৈরি হচ্ছে এইটা থাকতো না। বাদবাকি এখানে যা আছে সবই উদ্ভিদ কোষের মধ্যে থাকবে। বোঝা গেছে? এবারে আমরা দেখে নেব এই যে দুই ধরনের কোষ কোথায় কোনটা থাকে এবং এই দুজনের মধ্যে কি কি পার্থক্য আমরা এখান থেকে করতে পারছি। এবার আমরা জেনে নেব যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ কোথায় দেখতে পাওয়া যায় বা কোন জীবের দেহে এই কোষগুলো থাকে। সাধারণত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা যেগুলোকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি, এবং মাইকোপ্লাজমা, এই জাতীয় জীবগুলোর দেহে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। ঠিক অন্যদিকে ছত্রাক, বিভিন্ন ধরনের শৈবাল, বিভিন্ন আদ্য প্রাণী, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী, এই সমস্ত জীবগুলোর ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। সমস্ত ধরনের ছত্রাক, শৈবাল, আদ্য প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী কিন্তু ইউক্যারিওটিক কোষ দ্বারা গঠিত এবং এরা প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত। আমরা দেখে নিই এবারে দুটো কোষের মধ্যে কি কি পার্থক্য আমাদের চোখে পড়েছে। প্রথমেই যে পার্থক্যটা সেটা হলো কোষ প্রাচীর। আমি বলিনি এটা, কারণ এটা পরে কোষ প্রাচীর যখন ডিটেলসে পড়বো তখন আমরা আরো ভালোভাবে জেনে নেব। তবু আমি এখানে বলে দিই পার্থক্য বলতে গিয়ে যে এর ক্ষেত্রে যে কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি নীল রঙের, এটা তৈরি হচ্ছে মিউকোপেপটাইড এবং পেপটাইডোগ্লাইকেন জাতীয় কিছু শর্করা দিয়ে। উদ্ভিদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ উদ্ভিদ, তার ক্ষেত্রে যে কোষ প্রাচীর সেটা কিন্তু তৈরি হয় সেলুলোজ দিয়ে। প্রাণী কোষের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর নেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। যদি এটা উদ্ভিদ কোষ হতো তাহলে সেলুলোজ থাকতো। নিউক্লিয়াস, এর ক্ষেত্রে কিন্তু কোনো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ নিউক্লিয়াস বলতে যে গঠনটাকে বোঝায়, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম, এই যে চারটে অংশ, এই চারটে কোনোটাই এখানে নেই। অর্থাৎ এখানে নিউক্লিয়াস অনুপস্থিত, এখানে কিন্তু নিউক্লিয়াস উপস্থিত। চারটেই গঠন এখানে আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। এর ক্ষেত্রে ডিএনএটা নগ্ন অবস্থায় পড়ে আছে, শুধু ডিএনএটা রয়েছে। এখানে ডিএনএ কিন্তু ক্রোমোজোম তৈরি করতে পারে না। তার কারণ কি? কারণ হিস্টোন প্রোটিন এখানে ডিএনএ এর সঙ্গে যুক্ত হয় না। এখানে যে ডিএনএ সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আছে এবং সেটা হিস্টোন প্রোটিনের সঙ্গে জুড়ে আছে। হিস্টোন প্রোটিনের সঙ্গে ডিএনএ জুড়ে এখানে ক্রোমাটিন তন্তু তৈরি করে, যে ক্রোমাটিন তন্তু পরবর্তী সময় ক্রোমোজোম তৈরি করতে পারে। অর্থাৎ ডিএনএ থেকে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম, এটা তৈরি হতে পারে কেবলমাত্র ইউক্যারিওটিক কোষে, এবং সেটা ঘটছে হিস্টোন প্রোটিন বা এই হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন আছে সেই জন্য। এখানে যেহেতু হিস্টোন প্রোটিন নেই তাই এই ঘটনাটা এখানে ঘটে না। কোষ অঙ্গাণু, এখানে আমরা কিন্তু কোষ অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র রাইবোজোমকে দেখতে পেয়েছি। এখানে কিন্তু কোনো রাইবোজোম তো এখানে আছে, তার সঙ্গে অন্যান্য আরো কোষ অঙ্গাণু রয়েছে, এখানে শুধুমাত্র রাইবোজোম আছে। এবং মজার কথা, এই রাইবোজোম এটা হলো পর্দাবিহীন কোষ অঙ্গাণু। সেই জন্য আমরা এখানে লিখেছি যে কোষ অঙ্গাণু যা থাকবে সবই হবে পর্দাবিহীন।
আর এখানে যে কোষ অঙ্গাণু থাকবে সেগুলো হবে পর্দাযুক্ত। রাইবোজোম ছাড়া, রাইবোজোম কেবলমাত্র পর্দাবিহীন কোষ অঙ্গাণু, রাইবোজোম ছাড়া বাদবাকি যত কোষ অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, প্রত্যেকটা পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। অর্থাৎ আমরা এখানে কোনো পর্দাযুক্ত কোষ অঙ্গাণু পাবো না, এখানে পাবো, এখানে শুধুমাত্র পর্দাবিহীন কোষ অঙ্গাণু পাবো, যদিও এখানে পর্দাবিহীন কোষ অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তাহলে মানে ইউক্যারিওটিক কোষে পর্দাযুক্ত এবং পর্দাবিহীন দু ধরনের কোষ অঙ্গাণুই আমরা দেখতে পাবো। এছাড়া পর্দাযুক্ত কোষ অঙ্গাণু আরেকটা যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে সেটা হলো প্লাস্টিড, সেটাও কিন্তু পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। রাইবোজোমের কথা আমি প্রথমেই বলে দিয়েছি যে এর ক্ষেত্রে রাইবোজোম হবে 70S প্রকৃতির, এর ক্ষেত্রে রাইবোজোম হবে 80S প্রকৃতির। এই 70S অ্যাকচুয়ালি রাইবোজোম দুটো অংশ নিয়ে তৈরি হয়। তোমরা যদি এখানে দেখা যাবে কিনা আমি জানি না, দুটো অংশ নিয়ে তৈরি হয়, একটা ছোট একটা বড়, দুটো এরকম গোল গোল অংশ থাকে। রাইবোজোমের ক্ষেত্রে দুটো এরকম গোল গোল অংশ থাকে, একটা ছোট অংশ একটা বড় অংশ। ছোট অংশটা হচ্ছে 30S, বড় অংশটা হলো 50S। আর এর ক্ষেত্রে ছোটটা হলো 40S, 40-60, 30-50। তাহলে 30-50 কার ক্ষেত্রে? এই 30 আর 50S, 30S আর 50S হচ্ছে রাইবোজোম প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, আর 40S আর 60S হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। এইবারে কোষ বিভাজনের যে প্রকারভেদ, সেখানে আমরা দেখতে পাই যে প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস পদ্ধতিতে, ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজন ঘটে মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে। ভ্যাকুওল, এর ক্ষেত্রে কোনো ভ্যাকুওল বা কোষের মধ্যে কোনো ফাঁকা জায়গা বা গহ্বর দেখতে পাওয়া যায় না। ইউক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু ভ্যাকুওল দেখা যায়, তবে উদ্ভিদ কোষে, প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুওল খুবই কম দেখা যায় এবং দেখা যায় না বললেই চলে, তাই আমি এখানে কোনো ভ্যাকুওল আঁকিনি। যদি উদ্ভিদ কোষ হতো তাহলে একটা বড় সাইজের একটা ভ্যাকুওল বা কোষ গহ্বর তার মধ্যে থাকতো। শ্বসন উৎসেচক, অর্থাৎ খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করার জন্য যে উৎসেচক, সেটা কোষ পর্দার ভেতরের দিকের গায়ে, অর্থাৎ এইরকম জায়গায়, এই লাল রঙের যে কোষ পর্দা রয়েছে তার গায়ে থাকে, অথবা সাইটোপ্লাজমে থাকতে পারে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকবে, না হলে সাইটোপ্লাজমে থাকবে। এই হলো আমাদের বিভিন্ন প্রকারের যে কোষ, অর্থাৎ যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ, তার মধ্যে পার্থক্য এবং তার গঠন। ধন্যবাদ সকলকে।